প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোস্তফা নাজবুল মানসুর, ফিলোসফি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, 19 বছরে সর্বনিম্ন পাশের হার, এসএসসির ফলাফল। সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক। দৈনিক আমার দেশ, ভারতে ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ। দৈনিক ইত্তেফাক, দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, ইংরেজি ও গণিতের ধাক্কায় বিপর্যয়। দৈনিক সমকাল, দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা, প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক, শেখ হাসিনাকে দ্রুত ফেরত চায় বাংলাদেশ। দৈনিক যুগান্তর, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরিতে জোর। 17 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি গণিতে বিপর্যয়। দৈনিক মানবজমিন, সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ চায় ঢাকা, প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ। এসএসসির ফল যে কারণে কমল, পাশের হার ও জিপিএ 5। দৈনিক কালের কণ্ঠ, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও হাদির খুনিদের দ্রুত প্রত্যর্পণের অনুরোধ। ইংরেজি ও গণিতের প্রভাব ফলাফলে। দৈনিক কালবেলা, হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করল বাংলাদেশ, চীনের অর্থনৈতিক শর্তে ডিজিটাল স্বপ্নভঙ্গ। দৈনিক ইনকিলাব, পতিত সরকারের বিদ্যুৎ গ্যাসে ভঙ্গুর অবস্থা বিএনপির ঘাড়ে, উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, হাসিনাকে দ্রুত ফেরত চাইল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ। দৈনিক দেশ রূপান্তর, 19 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, এসএসসিতে ফল বিপর্যয়। দৈনিক নয়া দিগন্ত, 19 বছরের সর্বনিম্ন পাস, সম্পর্ক স্বাভাবিকের নেপথ্য তৎপরতা। ঢাকায় প্রদানের পর একজন প্রতিরক্ষা উপদেষ্টাতে বৈঠকের পরেই দিল্লি ফেরত। দৈনিক বণিক বার্তা, দক্ষ শ্রমিক প্রেরণ ও অভিবাসন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনাই সরকারের লক্ষ্য। দ্য ডেইলি স্টার, ঢাকা নিউ দিল্লি 6 ফ্রেশ স্টার্ট, ত্রিবেদী মিটস তারেক, সালাউদ্দিন, খলিলুর says talks are made to move ties forward. SSC pass rate hits 19-year low, poor performance in English, mathematics largely blamed. The New Age, SSC pass rate 16-year low amid education quality concerns. The Daily Observer, load shedding soars as Parda, Adani supplies fall. Tarek Trivedi meeting, PM stress conducive environment for BD India's ties. আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। আপনি দেখছেন যে প্রতিটি পত্রিকারই একটা কমন শিরোনাম আমরা দেখেছি, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের যেই সম্পর্ক। গতকাল ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন যে এই সাক্ষাৎকালে মূলত 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, বিশেষ করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ, ঢাকা দিল্লি সম্পর্কে অনুকূল পরিবেশ সৃষ্টি, সীমান্ত হত্যা বন্ধ, এই বিষয়গুলো নিয়ে হয়েছে। তো আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন জন্য তলানিতে গিয়েছিল। একটা নতুন সরকার আসার পর তারেক রহমানের নেতৃত্বাধীন আমরা আশা করেছিলাম সম্পর্ক আরও গতিশীল হবে, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কারণেই, যেমন সীমান্তে পুশিন এবং সবশেষ গত 5 আগস্ট হাসিনা দিল্লিতে বসে যে আপনার প্রেস কনফারেন্স করেছে, এই নিয়ে আপনার ঢাকা থেকেও তীব্র প্রতিবাদ জানাতে হয়েছে। তো এই ঢাকা দিল্লি সম্পর্ক আসলে কি এভাবেই থাকবে না কি হবে, কিভাবে ভাবছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে
আপনার চ্যানেলের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, ঠিকই বলেছেন, প্রায় সবগুলো পত্রিকাতেই আমরা দেখলাম এটাই আসলে মূল সংবাদ হিসাবে আসছে, প্রায় সবগুলো পত্রিকাতেই। এবং এটা তো বাংলাদেশের দীর্ঘদিনের একটা কনসার্ন, আমরা সবাই জানি যে এই তিনটা বিষয় আপনি বললেন যে এই তিনটা আসলে খুব গুরুত্বপূর্ণ কনসার্ন আমাদের জন্য, যে উনি একজন কনভিক্টেড আসামি এবং বাংলাদেশ দীর্ঘদিন যাবত তার প্রত্যাবর্তন চাচ্ছে এবং প্রত্যাবর্তনের জন্য একটা প্রত্যাবর্তন বন্দি বিনিময় চুক্তিও আমাদের সাথে আছে। সেই হিসাবে বাংলাদেশ যে প্রত্যাবর্তনটা চাচ্ছে, চাওয়াটা আইনসম্মত, সুস্পষ্ট আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ সেটা চাচ্ছে এবং ভারত এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে এটার পজিটিভ রেসপন্স বলতে আমরা যেটা বুঝি সেরকম কোনো রেসপন্স করে নাই। উপরন্তু যেটা 5ই আগস্ট, গত 5ই আগস্ট ঘটলো, সেটা হচ্ছে যে পলাতক প্রধানমন্ত্রী সাবেক, তো উনি রীতিমতো একটা সংবাদ সম্মেলন করলেন এবং এই সংবাদ সম্মেলনটা ভারত সরকার যদিও বলছে যে তারা কনসার্ন না, কিন্তু কয়েকটা জিনিস বুঝতে হবে যে ভারত সরকারের অগোচরে এটি হয় নাই এবং এটি আকস্মিকভাবে হয় নাই, উনি ঘোষণা দিয়ে এই ঘটনাটি ঘটেছে। এবং একটা সরকারের অগোচরে এই ঘটনাটা ঘটে যাবে না সেটা আমরা পরিষ্কার জানি। তদুপরি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটুকু আমরা তাদের বক্তব্য থেকে এবং বাংলাদেশ সরকারের বক্তব্য থেকেও বুঝতে পারি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগে থেকেই কিন্তু জানানোও হয়েছিল এই ধরনের সংবাদ সম্মেলনের অনুমোদন দেওয়াটা ঠিক হবে না। সুতরাং কনসার্ন না হওয়ার কোনো বিষয় সেখানে নেই, ভারত পুরোপুরি বিষয়টা জানতো। এবং ভারত যেহেতু বলছে যে বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা স্বাভাবিক করতে চায় এরকম কিছু গুড ইন্ডিকেশন শো করতে হয়, ভারত কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে। একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনা ভারতের নাগরিক নন, তিনি কিন্তু ভারতে অন্য দেশের নাগরিক। ভারতকে অন্য দেশের যে কোনো নাগরিককে ভারতের মাটিতে একটা সংবাদ সম্মেলন করতে দিবে? যে কোনো একজন আমেরিকান একটা ভদ্রলোক এসে একটা রাজনৈতিক সম্মেলন করতে পারবে না। সুতরাং তার ক্ষেত্রটা ভারত যেভাবে মানে সুযোগটা দিয়েছেন, সুবিধাটা দিয়েছেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকারকে একটা পজিটিভ ভাইব ভারত সরকার আসলে দেয়নি। এখন কেন দেয়নি সেটা একটা আলোচনার বিষয়। ভারত যদি মনে করে যে বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক চায়, আমি মনে করি ভারতকে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে হবে। সুসম্পর্কের প্যাটার্ন কিন্তু গত 17 বছরের প্যাটার্নে কিন্তু সুসম্পর্কটা হবে না। এখন থেকে নতুন সরকার এসছে, বাংলাদেশে জনগণের সরকার এসছে, বৈধভাবে নির্বাচিত সরকার এসছে, কোনো ভোট আমি ডামি ভোটে না, একদম বৈধ ভোটের মাধ্যমে একটা সরকার আসছে, যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করছে। এমন একটা সরকার, এই সরকার কিন্তু বিগত 17 বছরের মতো তাবেদারির মধ্যে থাকবে না। এই সরকার সমমর্যাদার ভিত্তিতে, অবশ্যই বাংলাদেশের সরকার আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের জনগণ কিন্তু খুবই শান্তিপ্রিয় জনগণ। বাংলাদেশের জনগণ কিন্তু একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে সবসময় থাকে না। কাজেই আমরা তো শান্তি চাই, ভারতের সাথেও শান্তি চাই, ডেফিনেটলি শান্তি চাই। যেটা হচ্ছে যে সেই শান্তির সাথে আমরা মর্যাদা চাই। আমরা সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করব এবং ভারত আমাদেরকে সেই মর্যাদায় রেখে আমাদের সাথে সম্পর্কটা ভালো সম্পর্কে নিয়ে আসবে। সেই মর্যাদাটা রাখার জন্য ভারতের কিছু ইন্ডিকেশন থাকতে হবে, ভারত কিছু পজিটিভ সাইন দেখাবে। এই ঘটনাটি পার্টিকুলারলি এটা থেকে মনে হচ্ছে যে ভারত এখন পর্যন্ত আমাদেরকে সেরকম কোনো পজিটিভ সাইন দেখায়নি। ভারতের আমি বিশ্বাস করতে চাই এটা, যে ভারতের এই রিয়েলাইজেশনটা হবে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তাদের জন্য খুবই প্রয়োজন এবং সেই সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য যে পজিটিভ সাইনগুলো দিতে হবে তার একটা হচ্ছে শেখ হাসিনা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের জনগণের চাওয়াটা কি সেটা উপলব্ধি করা। সেইটা উপলব্ধি করতে এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে, তবে আশা তো আমরা করতেই পারি যে তারা এটা বুঝতে সক্ষম হবে এবং বাংলাদেশের মানুষের চাওয়া অনুযায়ী তাদের জায়গায় তারা ওই পজিটিভ রেসপন্সটা বাংলাদেশের দিকে করবে, আমরা আশা করতে পারি। এক্ষেত্রে আমরা দেখেছি গত 17 বছর, বিশেষ করে আওয়ামী সরকারের সময় ভারতের সাথে যেই ভারতের আপনি বলছেন তাবেদারি করা, যেভাবে আপনারা আমাদের সমস্ত ইন্টারফেয়ার করা, এবং সেইগুলো আপনার বিষয়ে আমরা দেখেছি যে নতুন সরকার আসার পরও আমরা আশা করেছিলাম যে যেমন সীমান্ত হত্যা বন্ধ মাঝখানে থেমেছে, পুশিন কিন্তু আবার তারা চালিয়ে দিয়েছে। অর্থাৎ একদিকে তারা আমাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য বলছে, অন্যদিকে কিন্তু এগুলো করেছে। এবং তবে এর মাঝেও কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্ক চলছে, বাণিজ্য বিনিয়োগ এগুলো কিন্তু আছে, কিন্তু রাজনৈতিক দিক দিয়ে এগুলো কিন্তু আমরা তো আগামীতে কি মনে করছেন যে আসলে আলোচনার মাধ্যমেই এই সমাধান হবে? নিশ্চয়ই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সমাধান কবে হবে আমি ঠিক জানি না, কিন্তু সমাধান তো করতেই হবে। আপনি
অনেক কিছু চেঞ্জ করতে পারেন, আপনার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারেন না। এটা যেমন আমাদের জন্য সত্য, এটা ভারতের জন্য সত্য। আমাদের যেমন এই বোধটা আমাদের আছে, আমরা জানি যে ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের ভারতের সাথে বাঁচতে হবে একসাথে। ভারতের এটা রিয়েলাইজ করতে হবে। ভারত যদি মনে করে যে বাংলাদেশ ছোট রাষ্ট্র এবং সেই কারণে তার ডোমিনেশনটা থাকবে, যেই ডোমিনেশনটা ইতিপূর্বে ছিল, তাহলে সেটা ভারত খুব ভুল বুঝবে। এবং এইটা আমাদের জন্য যেমন তেমন ভারতের জন্যও কিন্তু খুব ভালো কিছু হবে না। আপনি দেখেছেন যে মাঝখানে কিছু সময় আমাদের যে বেশ ঘাটতি ছিল, ভিসা নিয়ে সমস্যা ছিল, আমরা সাফার খুব বেশি করি নাই। আমাদের চেয়ে বেশি সাফার কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের নাগরিকদের হাহাকার দেখলেও বোঝা গেছে যে সেখানে কী ধরনের বাণিজ্য, তাদের অর্থনীতির ক্ষেত্রেও একটা ভূমিকা রেখেছে এটা। কাজেই এই রিয়েলাইজেশনটা ভারতের হতে হবে। এবং আমি সবসময় মনে করি ভারতকে কিছু পজিটিভ ইন্ডিকেশন বাংলাদেশের প্রতি দিতে হবে। আনফর্চুনেটলি আমরা এখন পর্যন্ত সেরকম পজিটিভ ইন্ডিকেশনটা পাচ্ছি না। এবং সেইটা না পেলেও যে আমরা এগিয়ে যাব, সেই পরিস্থিতি বাংলাদেশের জনগণ সেই পরিস্থিতিতে এখন নাই। বাংলাদেশের জনগণ এখন মাথা উঁচু করে থাকতে চায়, সমমর্যাদার ভিত্তিতে থাকতে চায়। বাংলাদেশ সরকারও জনগণকে এখন রিফ্লেক্ট করছে। জনগণের যে ইচ্ছাটা, জনগণের যে চাহিদাটা, জনগণের যে ভাবনাটা, সেটাকে এখন সরকার ক্যারি করছে, আগের মতো না। আগে তো সরকার কি ভাবছে সেটাই শুধু প্রকাশিত হতো, জনগণের কি ভাবনা সেটা ওই সরকার কখনোই জনগণের ভাবনাকে রিফ্লেক্ট করতে সমর্থ হয় না। রিফ্লেক্ট করার তারা প্রয়োজনও বোধ করে নাই, কারণ তারা জনগণ দ্বারা নির্বাচিত সরকার তো সেভাবে ছিল না। কিন্তু বর্তমানে যে সরকারটা আছে, বৈধ পদ্ধতিতে নির্বাচিত, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার, এই সরকার তো জন আকাঙ্ক্ষা এটা তারা রিফ্লেক্ট করবে এবং সেটা তারা করছেও। আমরা যে বিবৃতিটা দেখেছি, সেই বিবৃতিটা নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু সেই বিবৃতির ভাষা জনগণের ভাষা। সেই বিবৃতির চাওয়া কিন্তু আমাদের জনগণের চাওয়া। এবং সবসময় আমি মনে করি আমাদের জনগণের চাওয়াটা হচ্ছে সমমর্যাদা। আমাদের জনগণ কিন্তু বেশি কিছু চায় না, আমাদের জনগণ শান্তিটাই চাচ্ছে, কিন্তু সমমর্যাদার ভিত্তিতে শান্তি। একটা যুদ্ধ করা জাতি, আমরা ৭১ যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, একটা যুদ্ধ করা জাতি নতজানু হয়ে কারোর সাথে থাকবে না। আসলে এটা মর্যাদার ভিত্তিতেই এই জাতি ভারতের সাথে সুসম্পর্ক চাইবে এবং সেইটাই চাচ্ছে। ভারতের দিক থেকে এখন হচ্ছে যে সুষ্ঠু কূটনীতির মাধ্যমে তাদের উচিত হচ্ছে পজিটিভ ইন্ডিকেশনটা বাংলাদেশকে জানানো, বাংলাদেশের জনগণকে জানানো। একটা বিষয় হচ্ছে, আপনি জানেন গতকাল আপনার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত 2 দশকে বিশেষ করে 19 বছরের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ ফল আমরা দেখেছি। গড় পাশের হার ৬২.২ পাস এবং 7 লাখ ফেল করেছে। এর আগে 2007 সালে পর এবার পাশের হার সবচেয়ে কম, 2007 সালে ছিল 58.36 এবং বেশিরভাগই ইংরেজি এবং গণিতে ফেল করেছে। তো এই ফলাফল বিপর্যয়ের কারণ কি? দেখেন, আমি পড়াশোনার সাথে আছি, যেহেতু আমি পড়াই বিশ্ববিদ্যালয় পর্যায়ে। আমি হয়তো এসএসসি পড়াচ্ছি না, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ালে এসএসসি পর্যায়ের পড়াশোনা কী লেভেলে হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারা যায়। কারণ আমার যে ছাত্রটা আসে সে তো এসএসসি এইচএসসি করেই আসে এবং আমরা দেখতে পাই যে এসএসসি এইচএসসিতে সে কী শিখে আসছে। এবং সত্যি কথা যদি বলতে চাই, আমাদের কাছে কিন্তু মনেও হচ্ছিল যে এসএসসি এইচএসসিতে যে মানটা আমরা প্রত্যাশা করি সেই মানটা নাই। গত বেশ 1 যুগেরও বেশি সময় ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কিন্তু আমরা যাতে সেইটা বুঝতে না পারি সেই জন্য কৃত্রিমভাবে এক ধরনের রেজাল্ট তৈরি করা হয়েছে। অতিরিক্ত মাত্রায় গ্রেস দিয়ে, খাতা দেখার শিথিলতা এনে নানাভাবে করা হয়েছে, আপনিও জানেন। এবং এগুলো তো প্রায় ঘোষণা দিয়ে করা হয়েছে একটা সময়ে যে আরও বেশি শিথিলতা দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি। ফলে এতদিন আমরা যে রেজাল্টটা দেখে আসতাম, সেই রেজাল্ট আসলে একটা কৃত্রিমভাবে ফাঁপানো রেজাল্ট, যাতে জনগণের মধ্যে এক ধরনের প্রশান্তি তৈরি হয়, একটা ভ্যাকুয়ামের মধ্যে একটা ফাঁকা প্রশান্তি তৈরি হয়। এইবার রেজাল্টটা হয়েছে যেভাবে রেজাল্টটা হওয়া উচিত। কিন্তু আমরা নিশ্চয়ই আশা করি না যে আমাদের 60 লাখ ছেলে ফেল করুক, এটা নিশ্চয়ই আশা করি না। আমরা অবশ্যই আশা করি সবাই পাশ করুক, কিন্তু পাশ করার মতো করে পাশ করুক। আমাদের দরকার ছিল বিষয়টা জানা, যে আমাদের আসলে অবস্থাটা কি। এই রেজাল্ট কিন্তু সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমাদের পড়াশোনায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যেটাকে আমরা বিপর্যয় বলতেছি, যেটা আসলে আমাদের সত্যিকারের পড়াশোনার মানটাকে রিফ্লেক্ট করছে, সেটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে, আমাদের বুঝতে হবে যে কোথায় কোথায় আমাদের ঘাটতিটা হচ্ছে।
কি কি কারণে আমাদের বাচ্চারা ইংরেজি এবং গণিতের কথা আসলো, ইংরেজি এবং গণিতে কেন আমাদের বাচ্চারা ফেল করছে, শুধু ইংরেজি গণিত না, অনেক সাবজেক্টে ফেল করছে। এই বিষয়গুলো যদি আমরা এখন রিয়েলাইজ করতে পারি এবং এগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, মন্ত্রণালয় নিশ্চয়ই করবে, আমরা পলিসি তৈরি করতে পারবো যে শিক্ষা ব্যবস্থাকে সত্যি সত্যি গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা। 17 বছরে কিন্তু শিক্ষাখাতে আমরা দেখেছি অনেক অনিয়ম, অনেক অনিয়ম হয়েছে, কিন্তু আপনি কিছু বুঝতে পারেন না, কারণ আপনার রেজাল্ট তৈরি করে দেওয়া হয়েছে, আপনাকে 90% পাস দেখিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনার মধ্যে একটা প্রশান্তি থাকে, আপনি যাতে প্রতিবাদটা না করেন, অন্তত আপনি যাতে বুঝতে না পারেন। এই সরকার সেটা করে নাই, সেটা খুব ভালো দিক। কারণ আপনি একটা সমস্যার সমাধান করতে যদি চান, আগে সমস্যাটাকে বুঝতে হবে। আমরা এখন যেমন বুঝতে পারছি যে আমাদের 60 লাখ ছেলে ফেল করে, আমি বুঝতে পারছি যে আমার গণিতে ফেল করছে, আমার পদার্থবিজ্ঞানে ফেল করছে এবং অন্যান্য সাবজেক্টে ফেলের মাত্রা বেড়েছে। এইবার আমি বুঝতে পারবো আমার কি কি পলিসি গ্রহণ করতে হবে। ফলে আমি এটাকে খুব নেগেটিভলিও দেখছি না, যে অন্তত আমাদের এখন বোঝার সময় হয়েছে যে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এই 17 বছরে যেটা নষ্ট হয়েছে সেটাকে নিয়ে আমাদের রিথিঙ্ক করতে হবে। এবং আমাদের একটা শিক্ষা কমিশন, যদি সরকার চিন্তা করে একটা শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার কী ধরনের মডিফিকেশন আমরা এই মুহূর্তে চাই, প্রয়োজন, সেই ব্যাপারগুলো নিয়ে সরকারের ভাববার একটা সুযোগ এসছে। আমি মনে করি যেটাকে আমরা বিপর্যয় বলছি, সেটাকেই আমরা ভবিষ্যতে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা, একটা কোয়ালিটি শিক্ষা ব্যবস্থা কীভাবে আমরা নির্ধারণ করব, তার প্রথম স্টেপ আমাদের একটা র ম্যাটেরিয়াল হিসাবে কাজ করতে পারে। আমি মনে করি যে সরকার এইটাকে পজিটিভলি নিবে, যে আমরা এখন বুঝতে পারবো আমাদের কী কী কাজ করতে হবে। সো আমরা সামনে একটা ভালো সময় পেতে পারি যদি সরকার সঠিকভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করার চেষ্টা করে। এটির সাথে আরেকটা রিলেটেড আমরা দেখেছি গতকাল বিভিন্ন আপনার সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির হাতে ছেড়ে দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ। এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ফেসবুকে। অবশ্যই শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে না, এমন কোনো সিদ্ধান্ত সরকার এখনো নেয়নি। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম এটা বা বিভিন্ন পত্রিকা এই বিষয়টা কিভাবে দেখছে? আমি মনে করি এই ফেসবুকে আমিও এইগুলো প্রচুর দেখতে পাচ্ছি, এবং মাননীয় শিক্ষামন্ত্রীর যে বক্তব্যটা এসছে, সেই একটা নোটিশ আকারে এসছে, সেটাও আমি দেখেছি। এবং এইটা নিয়ে একদম চূড়ান্ত কথা বলার মতো পর্যায়ে আমরা এখনও আসি নাই, কারণ সরকারের যে সিদ্ধান্ত হয়েছে এরকম মনে হয় না এখন পর্যন্ত। যে নোটিশ, যে রেজুলেশনটা আমরা দেখছি, সবার রেজুলেশনটা যেটা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, সেটা যদি সঠিকও হয়ে থাকে, আমি জানি না, কারণ এটা সরকারিভাবে প্রজ্ঞাপিত হয় নাই এখনও, তবে সেটা যদি সঠিকও হয়ে থাকে, আমি দেখছি যে এটা এনটিআরসির একটা বৈঠক ছিল এবং এটা সচিব সাহেব ছিলেন, এটার সভাপতিত্ব করেছেন, মন্ত্রী বোধহয় আমন্ত্রিত হিসাবে ছিলেন মাননীয় মন্ত্রী। আমার তো মনে হয় না যে এটা চূড়ান্ত সিদ্ধান্ত, দেখে আমার কাছে কখনো মনে হয় নাই এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এটা একটা প্রস্তাবনা আকারে আসছে, যদি এসে থাকে এটা নিয়ে ভাববার অনেক সুযোগ আছে। তবে আমি মনে করি যে যেহেতু এটা শিক্ষার সাথে জড়িত, চাকরি বাকরির সাথে জড়িত, আমাদের স্টুডেন্টদের কেরিয়ারের সাথে জড়িত, খুবই সেন্সিটিভ একটা ইস্যু, সরকারকে এটা গভীরভাবে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এবং যারা স্টেক হোল্ডার, বিশেষ করে শিক্ষার্থীরা আসলে কী ধরনের এই ক্ষেত্রে কী বিষয় কী চায়, এবং মনে হবে আমি শিক্ষক বলে বলতেছি, কিন্তু আসলে এমনিতে আমি মনে করি সেটা হচ্ছে যে বিষয়গুলোর সাথে শিক্ষকরাও জড়িত, কারণ আমরাই তো আসলে ছাত্রদেরকে রেডি করছি ফর দ্য জব মার্কেট, তাই না? ফলে আমরাও কিন্তু এক অর্থে স্টেক হোল্ডার। আমাদের কী ধরনের, আমরা কি ভাবছি এই বিষয়টি নিয়ে, সরকার নিশ্চয়ই এটা পলিসি লেভেলে নিশ্চয়ই এগুলো আলোচনা করবেন, ওপিনিয়ন নেবেন স্টেক হোল্ডারদের, এবং সিদ্ধান্ত তারপরেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন হয়তো কিছু ভাবনা প্রকাশিত হয়েছে, সেটা সরকারের ভাবনা না এনটিআরসির ভাবনা, আমলাদের ভাবনা, রাজনীতিকদের ভাবনা, আমরা জানি না, কারো ভাবনা হয়তো প্রকাশিত হয়েছে, কিন্তু সেই ভাবনাই চূড়ান্ত কথা না। আমরা মনে করছি, আমি বিশ্বাস করছি যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের একটা ব্যাখ্যা পেতে যাচ্ছি। একটা ব্যাখ্যা তো দেওয়া হয়েছে, যেটা এটা কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা নিশ্চয়ই সামনে আরও ব্যাখ্যা পাবো, এবং আমি মনে করি যে এটা নিয়ে একটা চরম সিদ্ধান্তে আসার আগে, চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে সরকার নিশ্চয়ই নানা রকমের স্টেক হোল্ডারদের ওপিনিয়ন নেবে, শিক্ষার্থীদের ওপিনিয়ন নেবে, যারা আসলে এই জবগুলোতে যাবে। 2005 সালে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী কিন্তু এই এনটিআরসি যেহেতু মানে বিএনপি সরকারের তৈরি করা এবং বিএনপি সরকারের ব্রেইন চাইল্ড, আমি মনে করি না যে এনটিআরসির মর্যাদা হ্রাস পাবে বা গুরুত্ব হ্রাস পাবে এমন কোনো কাজ এই সরকার করবে না। এই সরকার বরং এনটিআরসিকে শক্তিশালী করার চিন্তা ভাবনা করবে, এটাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি কোনো এরকম ইন্ডিকেশন পাচ্ছি না এখন পর্যন্ত যে সরকার জনমতের বাইরে গিয়ে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আমার কাছে সেটা মনে হয় না। আমি আশা রাখতে চাই এখনও যে তারা জনমত এবং নৈতিকতা
এবং আইন, এই সবগুলো সমন্বয় ঘটিয়ে একটা সঠিক সিদ্ধান্তের দিকে ইনশাল্লাহ যাবে। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান যে সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে আপনার দেখছি 5 মাস এর মধ্যে অতিক্রম করছে। এই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, বিভিন্ন কার্ড নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এবং এই অল্প সময়ের মধ্যে অনেক আপনার পজিটিভ যে কার্যক্রম গ্রহণ করেছে। আবার আমরা দেখেছি সংসদে কিন্তু প্রাণবন্ত হচ্ছে কিছু কিছু বিষয় নিয়ে আপনার সরকার এবং বিরোধী দলের মধ্যে আলোচনা সমালোচনা। তো সরকারের এই সময়টা কিভাবে মূল্যায়ন করবে? সরকার সম্পর্কে একদম একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া, মূল্যায়নমূলক স্টেটমেন্ট দিয়ে দেওয়ার সময় আমি মনে করি এখনো হয় নাই। তবে এই সময়কালের মধ্যে আমি সরকারের বেশ কিছু দিকে আমি সন্তুষ্ট বোধ করছি। আপনি আলোচনায় যুক্ত করলেন যে বিভিন্ন কার্ডগুলো এসছে, অনেকের কাছে কার্ডটাকে খুব হালকা ব্যাপার মনে হচ্ছে, কিন্তু বিষয়টা সেরকম না। আমি দেখেছি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন তো অনেক কিছুই কার্ড বেসড হয়ে গেছে। এবং আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, কিছুদিন যাবত আমরা এই আলোচনাটা সরকারের পক্ষ থেকে শুনছি যে 1 person 1 কার্ড। আমি বিদেশে ছিলাম, আমি কানাডাতে আমি যখন ছিলাম, আমি আমার পিএইচডির কাজে দীর্ঘদিন আমার থাকতে হয়েছে। সেইখানে একটা কার্ড থাকে সোশ্যাল ইন্স্যুরেন্স কার্ড, সিন বলে, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার। এই একটা কার্ড আপনার এভরিথিং সেখানে করছে। ফলে এইটা আমার প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে ছিলেন দীর্ঘদিন। আমার ধারণা যে উনি এই বিষয়গুলো দেখেছেন এবং এই বিষয়গুলোর ওনার কাছে মনে হয়েছে, স্বপ্ন দেখেছেন যে আমার দেশেও এই জায়গাটা আমরা নিয়ে যাব, এবং সেই কাজগুলো হচ্ছে। জনগণের জন্য খুব সুবিধাজনক হবে। আমরা এটার সাথে খুব পরিচিত নয় বলে এখন পর্যন্ত কার্ডের গুরুত্বটা আমরা বুঝতে পারছি না। আমার ধারণা 1 থেকে 2 বছরের মধ্যে আমরা বুঝতে পারবো যে এই যে 1 কার্ড 1 person 1 সিটিজেনের জন্য 1 কার্ড, এটা কত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি এই বিষয়গুলোকে খুবই পজিটিভ দেখছি। দেখেন, 17 বছরে ইনস্টিটিউশন ভেঙে গেছিল, সমস্ত ইনস্টিটিউশনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে প্রথমে ইনস্টিটিউশনগুলোকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে, তারপরে ডেভেলপমেন্টের একটা জায়গায় যেতে হবে। আমি যদি কল্পনা করি, প্রত্যাশা করি, প্রত্যাশাতে কোনো দোষ নেই, মানুষের প্রত্যাশা থাকবে, স্বপ্ন থাকবে। আমি যদি প্রত্যাশা করি রাতারাতি দেশটা বদলে যাবে, যদি বদলে যেত ভালো, কিন্তু আমার প্রত্যাশা তো বাস্তবসম্মত হতে হবে। আমি বাস্তবসম্মতভাবে চিন্তা করে মনে করছি যে এখন পর্যন্ত আমি গুড সাইন পাচ্ছি, এবং আমি আশাবাদী যে আগামী 2 বছরের মধ্যে হয়তো আমরা বুঝতে পারবো যে আমরা একটা সত্যিকারের ভালো অবস্থানে চলে আসছি। কারণ এর মধ্যে আমি মনে করি যে প্রথম 1.5 বছরের মধ্যে ইনস্টিটিউশনগুলো অনেকটা গড়ে উঠবে, এবং 2 বছরের সময় আমরা বোঝা শুরু করবো যে আমরা খুব ভালো মানে একটা অবস্থায় প্রতিদিন আমরা আগাচ্ছি, গ্র্যাজুয়ালি আগাচ্ছি। সো আমি খুব আশাবাদী যে আমরা ভালো অবস্থাতে আসব, আমাদের দেশের ডেভেলপমেন্ট হবে, উন্নতির দিকে আমরা ধাবিত হব। একটা বিষয় আমরা দেখেছি গতকাল, আপনার হেফাজতে মৃত্যু, নির্যাতন, গুম রোধে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বা আপনার গুম কমিশন, যেটা আইন 2006-এর খসড়া ক্যাবিনেট আপনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সেখানে আমরা দেখেছি যে বিগত আপনার এই বিশেষ করে আওয়ামী সরকারের সময় 17 বছরে গুমের যেই বিষয়গুলো নির্যাতন করা হতো গুম নিয়ে, এক্ষেত্রে আইনটা কতটুকু কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন? দেখেন, গুমের সবচেয়ে বড় ভিকটিম কিন্তু বিএনপি, অবশ্যই সাথে জামাতও, কিন্তু মূল ভিকটিম আপনি যদি কোয়ান্টিটির জায়গায় দেখেন, সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি। গুম বিএনপির জন্য একটা কষ্টের ইস্যু, একটা বেদনার ইস্যু। আমি বিশ্বাস করি যে আইনটা হবে সম্ভাব্য ইস্যুর মধ্যে সবচেয়ে কঠোর আইনের দিকেই বিএনপি যাবে, কারণ তার চেয়ে বড় ভিকটিম আর নাই। এবং শুধু তো বাংলাদেশে তো অনেক সময় অনেক আইন হয়, সেই আইনের আর ব্যবহার নাই, কিন্তু যেহেতু বিএনপি ভিকটিম, বিএনপি এটা রিয়েলাইজ করতে পারবে। এবং আমাদের বিএনপিতে এমন এমপিও আছেন যার ফ্যামিলি মেম্বাররা ভিকটিম আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দীর্ঘ কাল গুম ছিলেন, এবং একটা পর্যায়ে তো ধরেন ভারতে তাকে খুঁজে পাওয়া গেল, এবং কিভাবে তাকে ঠেলে দেওয়া হলো তো আমরা বুঝতে পারি স্বাভাবিকভাবে। তার আগ পর্যন্ত কিন্তু আমরা জানতাম না, প্রায় 60-61 দিন আমরা জানতাম না সে কোথায় আছেন। আপনি চিন্তা করেন যে ফ্যামিলির তখন বোধটা কি থাকে। কাজেই বিএনপি খুব ভালোভাবে রিয়েলাইজ করবে, এবং আমি মনে করি শুধু আইন হবে না, সেই আইনের সত্যিকারের প্রয়োগটা এবার হবে, আমি বিশ্বাস রাখতে চাচ্ছি। সুতরাং আমি খুব আশাবাদী যে ওই গুম যুগ যেটা ছিল বাংলাদেশে, সেই যুগ আর ফিরে আসবে না, এবং সেই সময় যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলোর বিচার হবে, যাতে ভুক্তভোগী পরিবারের মধ্যে অন্তত এই স্যাটিসফ্যাকশনটা আসে যে তারা হয়তো তার প্রিয়জনকে আর ফিরে পায় নাই, কিন্তু শাস্তিটা হয়েছে, বিচারটা হয়েছে, এই বিষয়টা ফিরে আসবে। এবং ভবিষ্যতে
আর কখনো এই যুগে এই সময়ে বাংলাদেশ আর যাবে না। আরেকটা বিষয়, গতকাল মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে আপনার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, আপনি দেখেছেন বোধহয়, বিতর্কিত 18 ধারা, যেখানে আপনার ঋণ খেলাপিদের যাতে ইয়ে না হয়, অ্যাসালম সহ যারা ঋণ খেলাপি, তাদের প্রতিরোধও এটা চূড়ান্তভাবে, এটা কিভাবে দেখবেন? নানা রকমের কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে যে সরকার এদের সাথে নেগোসিয়েশনে যাচ্ছে, তাদের সাথে কিন্তু আপনি যখন দেখবেন যে সরকার কি সিদ্ধান্তটা নিচ্ছে, তখন আপনি দেখেন যে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্তটা নিচ্ছে। সরকার ঋণ খেলাপিদেরকে এই যে সামাজিকভাবে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা দেওয়া বা নানা বিষয় এগুলো প্রতিরোধ করার চেষ্টা করছে। আমরা এই আইনে 18 ধারা যেটা বললেন সেখানেও আমরা দেখতে পাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো নানা কথা আসে, আমাদেরকে আসলে এই জায়গাটাও একটু সতর্ক থাকতে হবে যে সরকার সত্যিকার অর্থে কি সিদ্ধান্তটা নিচ্ছে সেই সিদ্ধান্তটা পর্যন্ত অপেক্ষা করা। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভরসা করে একটা সরকারের নিন্দা করা শুরু করি কিংবা প্রশংসা, যেটাই আপনি বলেন না কেন, কোনোটাই আমরা একটু অপেক্ষা না করে আমাদের করাটা ঠিক হবে না। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা যা ধরেন আমি সমালোচনাও করতে চাচ্ছি, আমাদের এটা মনে রাখতে হবে আমরা কিন্তু একটা নতুন সরকার তৈরি করেছি, আমরা সবাই মিলে করেছি। এই সরকার যে দলেরই হোক, এই সরকার কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সকলের আন্দোলনের মাধ্যমেই এই গণতান্ত্রিক প্রসেসটা আমরা আসছি এবং এই প্রসেসের কিন্তু আউটকাম হচ্ছে সরকার। ফলে এই সরকার কিন্তু আমাদের সকলের সরকার, যেই দলই করুক। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, জুলাইয়ের চেতনা যারা ধারণ করেন, তাদের প্রত্যেকের সরকার কিন্তু এই সরকার, ইনফ্যাক্ট গোটা জাতিরই সরকার এই সরকারটা। সুতরাং আমরা এই সরকারের প্রতি এইটুকু মনে করি যে আমাদের আন্দোলনের ফল এই সরকার, আমি করি, আমি বিশ্বাস রাখতে চাই যে এই সরকার আমরা যা পছন্দ করছি না বা আমরা যা বিরুদ্ধে এমন সিদ্ধান্তগুলোর দিকে সরকার আসলে যাবে না। যোগাযোগ মাধ্যমে যাই আসুক না কেন, আপনি দেখেন আজ পর্যন্ত আপনি গণবিরোধী অনেক কথা আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেখান যে সিদ্ধান্তটা সত্যিকার অর্থে গণবিরোধী হয়েছে 6 মাসের মধ্যে, আপনি কিন্তু দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন যে অমুক সময় অনেকগুলো আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু ফাইনালি আপনি কি দেখছেন? সেটা হয় নাই, ঘটনাটি ঘটে নাই। কাজেই এটাও আমার কাছে খুব পজিটিভ সাইন বলে মনে হচ্ছে যে বাইরে যেই সমালোচনাগুলোই আসুক না কেন, চূড়ান্তভাবে দেখা যাচ্ছে ঋণ খেলাপিদের প্রতি সরকার কোনো রকমের সহানুভূতি প্রদর্শন করছে, কঠোর মনোভাব এবং 18 ক ধারা, যেটার মাধ্যমে আমরা ঋণ খেলাপি যারা, তাদের বিরুদ্ধে কিন্তু তাহলে অ্যাকশন হবে এবং তাদের সাথে যে এতদিন বলা হয়েছিল যে সরকার তাদেরকে পুনর্বাসন করছে, সেটা কিন্তু কিন্তু আপনি ধরেন এটার আগে 10 দিন আগেও আপনি দেখতেন যেন সরকার একদম সব করছে, আসলে হয় নাই। এই জন্যই আমি ওই কথাটা বলতেছিলাম, যে কোনো সিদ্ধান্ত সরকার সত্যি সিদ্ধান্তটা নিয়েছে কিনা, সেই জন্য আমাদের 2-4 দিন অপেক্ষা করাটাই সবচেয়ে ভালো। ওকে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।